ডিয়ার লার্নার্স, আজকে আমি শুরু করব পার্টস অফ স্পিচ। কারণ তোমরা জানো প্রিভিয়াস ক্লাসে আমি সেন্টেন্স সম্পর্কে শিখাইছি। আজকে আমি শুরু করব পার্টস অফ স্পিচ। কারণ কেন বলো তো? কারণ পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই যে তোমাদেরকে আমি প্রিভিয়াস যেটা সেন্টেন্স শিখাইছি, সেন্টেন্সের মধ্যে আমি বলছিলাম যে দুই বা ততোধিক ওয়ার্ডস পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে সেন্টেন্স বলে। এখন এই যে সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক ওয়ার্ডস আছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। কারণ সেন্টেন্স স্ট্রাকচারের সময় তুমি কিভাবে শুরু করবা, সাবজেক্ট কি দিয়ে হয়, ভার্ব কোনগুলো, কী ধরনের ভার্বের প্রয়োজন, তারপর অবজেক্ট কি দিয়ে হয়, তারপরে এই নাউন বা প্রোনাউনের দোষগুণ কোন কী দিয়ে হয়, তারপরে ভার্বের দোষগুণ বোঝানোর জন্য কোন ধরনের ভার্ব তুমি একটা সেন্টেন্সের মধ্যে সাজাবা, সেগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে সেগুলো জানতে হলে কি করতে হবে? প্রতিটা ওয়ার্ডকে তোমাদের ভালোভাবে জানতে হবে, এগুলোর কাজ কি, এগুলো কোথায় বসে ইত্যাদি। তো চলো আজকে শুরু করা যাক পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচটা আসলে কি, শুরুতে তোমাদের এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এখানে স্পিচ বলতে সেন্টেন্সকে বোঝানো হচ্ছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যেসব অংশ নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয় সেগুলোর প্রতিটা ওয়ার্ডকে বলা হচ্ছে। তাহলে আমরা শুরুতে কি করব? আমি যেটা লিখবো এটা তোমরা অবশ্যই জানো, খুবই সহজ। কারণ ক্লাস 3-4 এরকম লেভেল থেকে তোমাদেরকে আসলে এই বিষয়গুলো ধারণা দেওয়া হয়, শেখানো হয়। তো তারপরেও আমি যেহেতু শুরু করব, আমি প্রথমে লিখে নেব। তাহলে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। সো লিখি। তাহলে সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার নিশ্চয়ই তোমরা জানো। তারপর আমি লিখি পার্টস অফ স্পিচ 8 প্রকার। যথা 1 নম্বর নাউন, 2 নম্বর প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 adverb, number 6 conjunction, number 7 preposition. Last one is interjection. আমি আবারও বলছি, এগুলো সবই তোমাদের জানা আছে, তারপরও একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। তো এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে শুরুতে আছে নাউন। এখন নাউনটাও ইম্পর্টেন্ট। নাউন কোথায় ব্যবহৃত হয়? একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো চলো আমরা নাউন সম্পর্কে জেনে নেই। আমরা এখানে লিখি নাউন। নাউন
এখন এই নাউন আসলে কি, খুবই সহজ কথা, কারণ প্রতিটি নামকেই নাউন বলা হয়, কিন্তু সেখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা, ঘাটতি থাকতে পারে। তাহলে আমরা যদি এভাবে পারসেপশনটা বলি, ডেফিনেশন তো আর এখন আসে না, ধারণাগত বিষয়টা কি। তাহলে নাউন হচ্ছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান অথবা গুণবাচক নাম বোঝায়, তাকে নাউন বলে। আর যদি তুমি এক কথায় বলো যে কোনো নামকে নাউন বলে, তাহলে তোমাদের ধারণাগত দিকে তোমাদের একটু ঘাটতি থাকতে পারে, কারণ এই যে গুণবাচক নাম আছে সেটা অনেকেরই মাথায় থাকে না। আর যদি সংজ্ঞার মধ্যে সেটা আসে অথবা তোমার পারসেপশনের মধ্যে সেটা লেখা হয়, তোমাদের ওই বিষয়ে ধারণা থাকে, তাহলে তোমাদের এই বিষয়টা আর ভুল হবে না। তাহলে চলো আমরা একটু লিখি। যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান অথবা কোনো গুণবাচক নাম বোঝায়, তাকে নাউন বলে। খুবই সহজ, আশা করি তোমরা এটা জানোই। তো এখন যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে যে আসলে নাউন কত প্রকার, তাই না? তাহলে আমরা প্রথমে এটাকে এভাবে দুইভাবে ভাগ করি যে এক ধরনের নাম আছে, সেগুলোর অস্তিত্ব আছে, আর আরেক ধরনের নাম আছে, সেগুলোর অস্তিত্ব নেই। তাহলে কি হলো বিষয়টা? এক ধরনের নাউনের অস্তিত্ব আছে, আর এক ধরনের নাউনের অস্তিত্ব নাই। তো সুতরাং তাহলে আমরা প্রথমে আগে লিখব যে নাউন আসলে প্রধানত দুই প্রকার। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, যথা নাম্বার 1 concrete noun, number 2 abstract noun, অস্তিত্ববিহীন। তাহলে তোমাদের মাথায় একটা কথা আসবে, যে প্রশ্ন আসতে পারে যে অস্তিত্ববিহীন আসলে কি। ধরো আমি যদি বলি যে একজন মানুষ সৎ, দ্য ম্যান ইজ অনেস্ট, বাট যদি বলা হয় যে তার ব্যক্তির দোষগুণ বলা হলো, নিশ্চয়ই এটা নাম না। যদি তার সততা, যদি বলি যে সততা, তাহলে এটা আসলে নাম হলো, গুণবাচক নাম হলো। এখন সততা তো আর আমি ব্যক্তিটা সৎ সেটা আমি বলতে পারি, দেখাতে পারি, কিন্তু সততা তোমাকে তো আর দেখাতে পারবো না। তাহলে সততা এটা একটা উপলব্ধির বিষয়, তাহলে এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা আরও একটু ক্লিয়ার করি বিষয়টা, সেটা হচ্ছে যে নাম চোখে দেখা যায় না, আসলে যার অস্তিত্ব নেই, শুধু স্পর্শ করা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়, তাকেই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো যে নাউন চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র
অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। হ্যাঁ, এখানে অবশ্যই এক্সাম্পল প্রয়োজন, তাছাড়া তোমরা অতটা ভালো বুঝতে পারবে না। যেমন আমি প্রথমে কি বললাম, অনেস্টি, কাইন্ডনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, ইউজফুলনেস, ট্রুথফুলনেস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখন থেকে যে আসলে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমাদের অস্তিত্ববিহীন এমন ওয়ার্ডগুলো মোটামুটি তোমাদেরকে আমি ধারণা দিলাম। এখন তোমাদের আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো এবার কংক্রিট নাউন যেটার অস্তিত্ব আছে সেটাকে আমরা আসলে দেখি যে আসলে বিষয়টা কি। এখন আমি যেহেতু বললাম যে অস্তিত্ব আছে, তাহলে কি? আচ্ছা, তাহলে আমি ধরে নাও যে একজন ব্যক্তি, সেই বা একজন ছাত্র, তার একটা নির্দিষ্ট নাম আছে। যেমন তার নাম ধরে নেই যেটা উদাহরণের কথা বললেই, ব্যক্তির নামের কথা বললেই যেটা সামনে আসে সেটা হচ্ছে যে রহিম। তাহলে রহিম তার একটা নির্দিষ্ট নাম। এখন রহিম, লাখ লাখ রহিম থাকতে পারে, কিন্তু প্রতিটা রহিমই কিন্তু আলাদা এবং তার ভিন্ন ভিন্ন সত্তা আছে। তো এই রহিমের আবার আরেক ধরনের পরিচয় আছে, সে কমন নাউন, সে হচ্ছে যে ছাত্র। আবার তার এক ধরনের পরিচয় থাকতে পারে যে একটা সমষ্টিগত পরিচয়, যেমন সে স্টুডেন্ট অফ নটরডেম কলেজ। তাহলে যারা নটরডেম কলেজে লেখাপড়া করে সেই ছাত্রছাত্রীরাই শুধু তাদের পরিচয় দেয় যে সে নটরডেমে পড়ে। সুতরাং তার একটা সমষ্টিগত নাম। তো 3 ধরনের নাম চলে আসলো। আরেক ধরনের নাম সেটা হচ্ছে যে জড় পদার্থ। তাহলে আমি এই যে একজন ব্যক্তির কথা বললাম বা এই 3 ধরনের নামের কথা বললাম, নিশ্চয়ই তাদের অস্তিত্ব আছে এবং তারা সবাই জীব। তাহলে আমি কংক্রিট নাউনকে প্রথমে আগে প্রধান 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। তাহলে জীবের 3 ধরনের তার পরিচয় থাকতে পারে, আর তার বাইরে আর একটা কি থাকলো, এর বাইরে যেটা থাকলো সবগুলোই হচ্ছে জড় পদার্থ। তার মানে সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কংক্রিট নাউন কয় প্রকার হলো? নিশ্চয়ই 4 প্রকার। কি কি এগুলো? হচ্ছে যে প্রপার নাউন, তার মানে নির্দিষ্ট নাম, কমন নাউন, সাধারণ নাম, তারপরে কালেকটিভ নাউন, সমষ্টিগত নাম। এর বাইরে আরেক ধরনের নাউন থাকলো, সেটা জড়, সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে চলো লিখে ফেলি, তাহলে তোমাদের নিশ্চয় মনে থাকবে। তাহলে কংক্রিট নাউন 4 প্রকার, যথা প্রপার নাউন, নির্দিষ্ট নাম, রহিম হতে পারে, একটা দেশ বাংলাদেশ, ক্যাপিটাল সিটি ঢাকা, তারপরে বাংলাদেশের প্রধান নদীগুলো যেমন দা পদ্মা এক্সেট্রা। তো এই 2-3টা উদাহরণ দিলে আসলে তোমরা বুঝতে পারবা
কোনো সমস্যা থাকার কথা না। তাহলে 2 নম্বরে আমরা লিখব কমন নাউন, সাধারণ নাম। সাধারণ নাম খুবই সাধারণ, যেমন টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, কাউ, গোট, এটসেট্রা। তাহলে 3 নম্বরে কি দাঁড়ালো? কালেকটিভ নাউন। সমষ্টিগত নাম। সমষ্টিগত নাম। তাহলে সমষ্টিগত নাম খুবই সহজ, যেমন দ্য পুলিশ, দ্য আর্মি, হতে পারে এক পাল গরু, এক পাল ভেড়া, তাহলে সেটাকে বলতে হবে এ হার্ড অফ কাউস, ইটিসি। তো আসলে আমরা 3 ধরনের নাউন লিখে ফেললাম যেগুলোর প্রাণ আছে। এখন শুধু এর বাইরে থাকলো আরেক ধরনের নাউন, সেটার আসলে প্রাণ নেই, সেগুলো জড় পদার্থ, অবচেতন পদার্থ। সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে এক ধরনের জড় পদার্থকে গণনা করা যায়, সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। আর এক ধরনের জড় পদার্থ আছে সেগুলো আসলে গণনা করা যায় না। যেমন 1 লিটার পানির যদি প্রতিটা ফোঁটাকে তুমি গুনতে পারবা না। সো নাম্বার 4, ম্যাটেরিয়াল নাউন, বস্তুগত নাম। এটাকে আবার 2 ভাগ করি, কাউন্টেবল, আনকাউন্টেবল, such as chair, table, pen, etc. এগুলো হতে পারে মিল্ক, রাইস, ওয়াটার, হুইট, etc. সো লার্নার্স, আজকে আমি তোমাদেরকে শিখালাম নাউন। আশা করি তোমরা এ থেকে ধারণা স্পষ্ট হবে। এগুলো সাবজেক্ট হিসেবে হয়, অবজেক্ট হিসেবে হয় এবং সেন্টেন্সের অন্যান্য জায়গায়ও বসতে পারে। তো সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা পড়াশোনার বিষয়ে, বেসিক বিষয়ে তোমাদের যদি সহায়ক হয়, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক দিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।